আমাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে দুর্নীতি। এই দুর্নীতি দূরীকরণের জন্য ওনারা কি করলেন? ওনারা তো কিছু করেন নাই। স্বাধীন বিচার বিভাগ এবং আমি মনে করি যে বাংলাদেশের পুলিশ মানে এখন ধরেন বিএনপি ক্ষমতায় আসলে আবার কি পুলিশ কি এখন বিএনপির পুলিশ হয়ে যাবে? আমরা তো সেটা চাই না। আমরা চাই যে পুলিশ তাদের নিরপেক্ষতা বজায় রাখবে। সেটা আপনি কিভাবে আ আ ঠিক করবেন? সেটা তো আপনি করেন নাই। কেন বিএনপি এটাতে এগ্রি করবে? পিয়ার পদ্ধতিতে এগ্রি করা মানে বিএনপি নিজের ক্ষমতা নিজে ধ্বংস করে দেওয়া। ধরেন সে 40% ভোট পাইল। ভোট পাইলে সে জাতীয় সংসদে উনি বোধহয় 150 র উপরে পাবে। 160, 70, 80 সিটস হুম। পাবে। উনি যখন উচ্চ কক্ষে যাবে ওই 40% সিট পাবে। তো উনি ইচ্ছা কইরা 20% সিট হারায় দিবে? এটা হইতে পারে? এটা কেউ করে? আমি তো আমাকে হুম। আপনি দেখান না। আপনি আমাকে দেখান। আরেকটা জায়গা দেখান বাংলাদেশে তো খালি সো-কল্ড গণতন্ত্র না, আরো পৃথিবীতে অনেক দেশের গণতন্ত্র আছে। আপনি দেখান তো কোন দেশের কোন পার্টি নিজের পায়ে নিজে কুড়াল মারছে? প্রথমত আমি তো ইউনূস সরকারের বিরাট সমালোচক। আ আমি মনে করি আজকে তো আমাদের সবচাইতে বিখ্যাত বাংলাদেশের গতবার ৫০ বছর বা ৭০ বছরের সবচাইতে বড় যিনি পাবলিক ইন্টেলেকচুয়াল জনাব বদরুদ্দিন উমর সাহেব, তিনি আজকে বলছেন যে বিএনপি হচ্ছে একমাত্র দল যারা প্রগতিশীল কথা বলতেছে। তো উনি বলতে চান যে উনি আশ্চর্য হয়ে যাইতেছেন আরকি যে বিএনপি কেন প্রগতিশীল কথা বলতেছে। উনি বলতেছেন যে আ এনসিপি এবং জামাত তাদের কথার মধ্যে কৃষকের কথা নাই, শ্রমিকের কথা নাই। হ্যাঁ? আমরা একটু আগে প্রবাসীদের কথা বলছিলাম না? সেটা হুম। নাই। আ সুতরাং আমি যেটা বলতে চাই যে এমনিতেই ইউনূস সরকারের ডক্টর ইউনূসের মনে হয় আমি যেটুকু মনে করি যে ডক্টর ইউনূসের প্রধান দায়িত্ব ছিল যে এই ছাত্রদেরকে বলা যে তোমরা কিন্তু দুর্নীতি করতে পারবে না। এবং উনি এইটা না বইলা বরং আমার যেটা মনে হইছে যে উনি দুর্নীতি করতে দিয়েছেন অথবা দুর্নীতি করার ব্যাপারে উনার তেমন কোনো জোরালো ভূমিকা আমরা দেখতে পাই না। এর মধ্যে অন্যান্য সামাজিক মাধ্যমে অন্যান্যরা বলেন যে এমনিতে ডক্টর ইউনূসের নিজস্ব টাকা-পয়সা যেটা উনি লাভ করেছেন, যে অর্জন উনার যে লাভ হয়েছে তাতে যেটা বুঝা যাচ্ছে আ আ যে উনারা কিন্তু উনাদের আখের মানে উনাদেরটা ঠিক হয়ে গেছে। সামাজিক মাধ্যমে উনার সাথে আরো ৮-১০ জন উপদেষ্টার কথাও বলা হয়। সুতরাং এই এমনিতে আপনি জানেন যে আমাদের এখানে পুলিশের অবস্থা খুবই খারাপ। আমাদের এখানে আমি একটু আগেই একটা ভিডিও দেখছিলাম যে ২৭ নম্বর রোডে আপনার চাপাটি নিয়ে ওপেনলি চলে যাচ্ছে। আপনার পুলিশের সামনে দিয়ে ছিনতাই করে চলে যাচ্ছে। সুতরাং আমাদের এখানে আমরা কিন্তু ১ বছরেও আমাদের আইনশৃঙ্খলা বাহিনী ঠিক করতে পারি নাই। আমরা ১ বছরের মধ্যে আমাদের শেয়ার মার্কেট ঠিক করতে পারি নাই, আমাদের অর্থনীতি ঠিক করতে পারি নাই, আমাদের কর্মসংস্থান ঠিক হয় নাই, কিছুই হয় নাই। আপনি জানেন, আপনি যে দিকেই তাকাবেন, হ্যাঁ? আমি আর ওইদিকে যাচ্ছি না, শুল্ক নিয়ে আলাপও করতে যাচ্ছি না, অন্যান্য আলাপও যাব না। কিন্তু প্রত্যেকটা জায়গায় আমি মনে করি যে উনাদের এক চরম ব্যর্থতা হয়েছে। ব্যর্থতা হয়েছে এটার কারণ এই না যে উনারা শিক্ষিত না, উনারা অতি শিক্ষিত। কিন্তু অতি শিক্ষিত হলেও উনাদেরকে দেখে আমার যেটা মনে হয়েছে সবসময় যে উনাদের কিন্তু রাজনৈতিক চিন্তা উনারা এর আগে করেছেন বলে মনে হয় না। রাজনৈতিক চিন্তা করলে উনারা এইভাবে কাজগুলো করতে পারতেন না। এমনকি আপনি যদি নুরুল কবির সাহেবের সাথে যদি ডক্টর ইউনূসের সাক্ষাৎকারটা যদি আবার ঘুরিয়ে দেখেন, তাহলে আপনি দেখবেন যে উনাকে যখন প্রশ্নগুলো করা হচ্ছিল উনি ঠিকমতো উত্তর দিতে পারছিলেন না। এবং উনার উত্তরগুলো থেকেই বুঝা যেত যে উনি কিন্তু আসলে এগুলো নিয়ে কোনো চিন্তা করেন নাই। এখন সেই হিসাবে আমি বলতে চাচ্ছি যে গোয়েন্দাদের নিয়ে আমরা অনেক কথা বলেছি। হুম। গোয়েন্দাদেরকে ঠিক করা ওই হাসিনার দোসররা গোয়েন্দা বাহিনীতে বসে আছে বলে আমরাও জানি। আমরা যতটুকু শুনেছি। আ হুম। সে ব্যাপারে কোনো চেঞ্জ হয় নাই। এবং এবং আপনি জানেন যে আর্মির ভিতরেও উপরে টপ কমান্ড এর মধ্যেও কিন্তু হাসিনার দোসররা আছে। সে ব্যাপারেও কোনো চেঞ্জ হয় নাই। সুতরাং আমরা কিন্তু একটা হাইব্রিড, হ্যাঁ? কিছু হাসিনার দোসর আপনার মিলিটারি ব্যুরোক্রেসিতে, কিছু আপনার সিভিল ব্যুরোক্রেসিতে, আবার এখানে এনসিপি, আবার এখানে যারা বিপ্লবের সাথে কোনো সম্পর্কই নাই, সেই ডক্টর ইউনূস এবং তার কিছু দোসর তারা। সুতরাং এটা পুরো একটা হাইব্রিড অবস্থা এবং ব্যবস্থা। সেখানে আসলে কোনো একটা যে আপনার ঠিকমতো আপনি সরকারের সেবা পাবেন, এটা চিন্তা করাই ভুল। তো না, সেই এখন হিসাবে তো আমি সংস্কারের কথা বলা হয়েছে যে সংস্কার নিয়ে এত মাস সময় কাটালো আরকি। হুম। ঐক্যমত্য কমিশনে বৈঠকের পর বৈঠক। আজকে তো সালাউদ্দিন সাহেব বললেন যে জুলাইয়ের মধ্যে জুলাই সনদ না হলে এটা সরকার এবং কমিশনের দায়। এবং উনি এই কথাগুলোও বলছেন যে সেখানে গিয়ে বিভিন্ন দলকে ডাকা হয়েছে, যেসব দলকে প্রয়োজন ছিল না। তারপরে নাস্তা-টাস্তা খাওয়া হয়েছে। এগুলো দিয়ে সময় পার করা হয়েছে। তাহলে আসলে সরকার জবাবদিহিতার জায়গায় আসবে কিভাবে? মানে
সবার সরকার তো জবাবদিহিতা করতে চায় না, এবং সরকার জবাবদিহিতা করতে চায় না। আমি বহু আগে, অনেক আগে, আজকের থেকে প্রায় 7-8 মাস আগে বলেছি যে এটা সময় ক্ষেপণ হচ্ছে। এটা এখানে সংস্কার করার কোনো চিন্তা নাই। সংস্কার এইভাবে হয় না। আপনার রাজনৈতিক সংস্কার তো সোজা জিনিস না। রাজনৈতিক সংস্কারে আপনাকে যেমন একটা ছোট্ট উদাহরণ দিই, ব্রেক্সিট। এই ব্রেক্সিট নিয়ে কনজারভেটিভ পার্টি এবং লেবার পার্টি কত বছর ধরে ফাইট করেছে, কিন্তু এই একটা জায়গায় তো তারা একমত হইতে পারে নাই। তখন তো গণভোট দিতে হচ্ছে। সুতরাং উনারা যদি সংস্কার করতে চাইতেন ওনাদের গণভোট দেওয়া উচিত ছিল। রাজনৈতিক বিবাদ এভাবে যায় না। রাজনৈতিক বিবাদের আপনার মানে যেটা সেটেলমেন্ট হয় সেটা হয় হচ্ছে গিয়া ইলেকশনে। যে ইলেকশনে আমি আমার সাইড নিয়ে আসলাম, আপনি আপনার সাইড নিয়ে আসেন, যে জিতবে তারটাই হবে। ঠিক এইভাবে, এবং তারপরে জাতীয় সংসদে যে তারপরে হতে পারত। উনারা সংস্কারের মধ্যে যেরকম 500-600 ইয়ে নিয়ে আসছেন, কি বলে আপনার মানে প্রস্তাব, ডিসকাস এইটা মনে হয়েছে, আমার কাছে মনে হয়েছে একেবারে মাছি মারা কেরানির মতো। এইভাবে আসলে আপনার পলিটিক্যাল অ্যাকিউমেন্ট দিয়ে এইভাবে কাজ হয় না। আপনাকে আরো একটা কথা আমি এখানে বলতে চাই যে আমাদের বাংলাদেশে আসলে ফ্যাসিস্ট যে হয় বা যেটাই হয়েছে, এটার মেইন কারণটা কি? আমি কিন্তু একদিকে আমার এটা ওই বহুত পুরানো, যখন ছোটবেলায় আমেরিকা গেছিলাম তখন একটা জিনিস শিখছিলাম, সেটা হলো কি ফলো দ্য মানি। এটা আমেরিকার একটা কথা, ফলো দ্য মানি। ইউ হ্যাভ টু ফলো দ্য মানি। উনারা জানেন না ফলো দ্য মানি? উনারাও জানেন, খুব ভালো করে জানেন, কিন্তু এটা করবেন না। উনারা কি করলেন, কে দুই টার্ম থাকবে, কি উচ্চকক্ষ হবে, পিআর হবে না হবে, এই সমস্ত কথা বলতেছেন। কিন্তু আমাদের জন্য যেটা সবচেয়ে বড় দরকার, বাংলাদেশের মানুষকে আপনি জিজ্ঞাসা করে দেখেন, বাংলাদেশের মানুষ কেয়ার করে না যে তারেক রহমান দুই টার্ম থাকবে না 5 টার্ম থাকবে। দ্যাট ইজ নট দ্য পয়েন্ট। দ্য পয়েন্ট ইজ, আমি মনে করি যে পয়েন্ট ইজ দুর্নীতি। আমাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে দুর্নীতি। এই দুর্নীতি দূরীকরণের জন্য ওনারা কি করলেন? ওনারা তো কিছু করেন না। স্বাধীন বিচার বিভাগ, এবং আমি মনে করি যে বাংলাদেশের পুলিশ, মানে এখন ধরেন বিএনপি ক্ষমতায় আসলে আবার কি পুলিশ কি এখন বিএনপির পুলিশ হয়ে যাবে? আমরা তো সেটা চাই না। আমরা চাই যে পুলিশ তাদের নিরপেক্ষতা বজায় রাখবে। সেটা আপনি কিভাবে ঠিক করবেন? সেটা তো আপনি করেন নাই। সুতরাং আমি মনে করি যে সংস্কারের যে দুটো সংস্কার অত্যন্ত দরকার ছিল, অর্থাৎ স্বাধীন বিচার বিভাগ এবং নিরপেক্ষ আমলাতন্ত্র বা আমলাতন্ত্রের নিরপেক্ষতা, সেই দুইটার জায়গাতে ওনারা তো জানি নাই, ওনাদের কথাই বলেন নাই। এবং আমি মনে করি সমস্ত আনইম্পর্টেন্ট বিষয় নিয়ে আমার এখানে দুইজন আলোচক আছেন, ওনারা বলতে পারবেন ভালো, এবং প্রফেসর আছেন ঢাকা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির। আমার কাছে মনে হয়েছে এটা সময় এবং এটার মধ্যে কোনো ধরনের সমাধান করার কোনো চিন্তা ছিল না। আমার সাথে ডক্টর আলী রিয়াজের দেখা হয়েছিল, আমি তখন ডক্টর আলী রিয়াজকে সামনাসামনি বলেছিলাম যে আপনার এই সংস্কার তো হেল্প মানে সলভ হবে না, এটা তো কোনো কাজ করবে না। তো যাই হোক, উনি এটা নিয়ে শুনতে রাজি না। উনি উনার মতো গিয়েছে। আমার কাছে মনে হয়েছে যে উনারা এবং এখন উনারা বলছেন যে এইটার যদি ব্যর্থ হয় তাহলে ঐক্যমত্য না, আপনারা সবাই ব্যর্থ। এগুলো বাকওয়াজ কথা। আমি আগেই বলেছি যে বিএনপির থেকে উনারা যে সমস্ত, যেমন ধরেন কথার কথা বলি, এই যে পিআর পদ্ধতি, উচ্চ কক্ষ পিআর পদ্ধতি হবে, আমি বারবার বলেছি কেন বিএনপি এটাতে এগ্রি করবে? পিআর পদ্ধতিতে এগ্রি করা মানে বিএনপি নিজের ক্ষমতা নিজে ধ্বংস করে দেওয়া। ধরেন সে 40% ভোট পাইলো সে জাতীয় সংসদে, সে উনি বোধহয় 150-র উপরে পাবে, 160-70-80 সিটস পাবে। উনি যখন উচ্চকক্ষে যাবে ওই 40% সিট পাবে। তো উনি ইচ্ছা করে 20% সিট হারাই দিবে? এটা হইতে পারে? এটা কি করে? আমাকে আপনি দেখান না, আপনি আমাকে দেখান আরেকটা জায়গা দেখান। বাংলাদেশে তো খালি সকল গণতন্ত্র না, আরো পৃথিবীতে অনেক দেশের গণতন্ত্র আছে। আপনি দেখান তো কোন দেশের কোন কোন পার্টি নিজের পায়ে নিজে কুড়াল মারছে। আই হ্যাভ লট অফ প্রবলেম উইথ কি বলে বিএনপি বা যে কোনো দলের সম্পর্কে আমার গণতন্ত্র কিন্তু আছেই। তার মানে এই না যে আমি গণতন্ত্রের বিপক্ষে লোক। আমি মনে করি গণতন্ত্রই আমাদের, চার্চিলের কথাই তো আছে যে ইট ইজ দ্য ওয়ার্স্ট বাট না, it is better than everything else. But এটা আমাদের আরো সংস্কার করা উচিত বলে আমি মনে করি, কিন্তু সেই সমস্ত সংস্কার এখানে যায় নাই। আর আপনি যেটা বলতেছেন জুলাই সনদ, আপনি আমাকে একটা জিনিস বলেন, খবর কাগজে আমি কিন্তু এটা খেয়াল করেছি, আমি জানি না অন্য আমার সহ আলোচকরা কি বলবেন, আমি কিন্তু কোথাও জুলাই সনদে কি থাকবে সেটা কোথাও দেখিনি। জুলাই আজকে হচ্ছে কত, 18 তারিখ। আইন উপদেষ্টা এই কথাই বলেছে, কি হবে আইন উপদেষ্টা জানে না। তাহলে জানে না, তাহলে আপনি 12 দিনের মাথায় কিভাবে বলতে চান যে আপনার এটা হয়ে যাবে? ইম্পসিবল, ইট ইজ ইম্পসিবল।
এবং এটা আসলে প্রথম থেকে এমন ব্যবস্থা করা হয়েছে যাতে এটা ফেল করে। আমি আপনাকে এখন আমি এটা বলবো যে আমি তো ডক্টর আলী রিয়াজকে অথবা ডক্টর ইউনূসকে আর যাই মনে করি তাদেরকে তো বোকা মনে করব না, বোকা তো মনে করবো না। সুতরাং আমি বলবো যে উনারা, আমি তো বলবো উনাদেরকে চার্জ করব, আমি তো এই ধরনের ভাবেই কথা বলি যে আমি তো উনাদেরকে চার্জ করবো যে আপনারা ইচ্ছা করে করছেন, ইচ্ছা করে করেছেন। সো আই মিন এইখানে জুলাই ইয়ে বলেন, এগুলোর প্রত্যেকটা জায়গায় সরকার ফেল করছে।